আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দেখো মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ দশম শ্রেণীর সম্পূর্ণ পরিমার্জিত সংস্করণ। দেখো রণজিৎ গড়াং, প্রান্তিক প্রকাশনী। প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এই অধ্যায়ের অনুসরণীর প্রশ্ন উত্তরের আজকের এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্টের ভিডিও। প্রথম পার্টে আমরা তোমরা দেখতে পারো এমসিকিউ এবং শুদ্ধ অশুদ্ধ এই অবধি আমি কিন্তু করিয়ে দিয়েছিলাম। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ক্লিক করে অবশ্যই প্রত্যেকে দেখে নিও। আর আজকে আমি শুরু করব, দেখো একদম উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো, এখান থেকে শুরু করে আপ টু প্রশ্নের মান 2 পর্যন্ত আজকের এই ভিডিওতে থাকবে। ঠিক আছে, তোমরা কোন কোন সাবজেক্ট, কোন কোন মানে রাইটারের বা কোন কোন প্রকাশনীর বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে সেই বইগুলোরও কিন্তু আমি প্রশ্ন উত্তর আলোচনা করে দেবো। ঠিক আছে, তো চলো আমরা ভিডিওটি শুরু করি। দেখো উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো, প্রশ্নের মান 1। এখানে দেখো 12খানা প্রশ্ন রয়েছে, তোমরা প্রশ্নগুলো দেখো, আমি উত্তরগুলো পরপর দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের 1 নম্বর প্রশ্ন কি আছে, যে ক্ষয় সীমা ধারণার প্রবর্তক হলেন, কি লিখবে? একের উত্তরটা দেখো JW পাওয়েল। 2 নম্বর প্রশ্ন দেখো আবহবিকার ও ক্ষয়কার্যে ভূমির পরিবর্তন হওয়ার প্রক্রিয়া হলো, উত্তর হচ্ছে কি ক্ষয়ীভবন। 3 নম্বর দেখে নাও ঋতু পরিবর্তনে নদীর জলের পর্যায়ক্রমিক পরিবর্তনকে ড্যাশ বলে, উত্তর কি লিখবে? নদী বর্তন বলে। 4 নম্বর দেখো দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে কি? জল বিভাজিকা বলে। 5 নম্বরের প্রশ্ন ফানেল আকৃতির চওড়া নদীর মোহনাকে ড্যাশ বলে, কি লিখবে? খাঁড়ি বলে। 6 নম্বরের প্রশ্ন দেখে নাও ড্যাশ নদীর নামানুসারে নদীকে সৃষ্ট বাঁক মিয়েন্ডার নামে পরিচিত, লিখবে? এটা হচ্ছে মিয়েন্টার রেস। দেখো ময়হসি 29 একার 9 ডয় আকার হচ্ছে মিয়েন্ডার রেস বলা হয়, কিন্তু মিয়েন্ডার রেস হয়েছে। 7 নম্বর দেখো হিমবাহ ও ভূমির দেয়ালের মধ্যে ফাঁককে ড্যাশ বলে, কি লিখবে? দেখো র্যান্ড ক্লাব রয়জোপালা আকার 9 ডয় কয়লয় আকার ফট র্যান্ড ক্লাব বলা হয়। ঠিক আছে। 8 নম্বর দেখো রসে মতানে ভূমির ড্যাশ অংশ মসৃণ হয়, কি লিখবে? প্রতিভাত অংশে মসৃণ হয়। 9 নম্বরের প্রশ্ন দুটি কড়ির মধ্যবর্তী অংশকে ড্যাশ বলে, কি বলবে? এরিটি বলে। 10 নম্বর দেখো বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় ড্যাশ নামে পরিচিত, কি লিখবে? আর্ক নামে পরিচিত। 11 নম্বরের প্রশ্ন দেখে নাও মরু অঞ্চলে বায়ু ড্যাশ কার্যে মরুদ্যান সৃষ্টি হয়, উত্তর লিখবে? অপসারণ। 12 নম্বর প্রশ্ন ইনসেলবার্জ ক্ষয় হয়ে গম্বুজের ন্যায় ঢিবিতে পরিণত হলে তাকে কি বলে, উত্তর লিখবে? দেখো বোন হার্ট বলা হয়। হয়ে গেল 12টি প্রশ্ন। নেক্সট এবার দেখো বাম দিকের সাথে ডান দিকের অংশ মিলিয়ে স্তম্ভ মেলাও। দেখো এ দ্বীপ শৈল, এটার উত্তর হচ্ছে 5টা লিখবে ইনসেলবার্জ। 2 নম্বর দেখো টেরিস, টেরিস দা 6টা লিখবে মালাবার উপকূল। সি দেখো মৃত্যুপাত হচ্ছে 1টা লিখবে বার্কস রুট। ডি দেখো মিসিসিপি 2টা লিখবে পাখির পায়ের ন্যায় বদ্বীপ। তারপর দেখো ইয়েরটা হামাদা 4এর অ্যান্সার করবে শিলা গঠিত মরুভূমি। এফ দেখে নাও ফিয়ট হচ্ছে 3 নম্বরটা নরওয়ে। ঠিক আছে, এবার দেখো একটি বা দুটি শব্দে উত্তর দাও। ঠিক আছে, উত্তরগুলো তোমরা দেখো। দেখো 1 নম্বরের প্রশ্নটা কি বলেছে দেখো, বলে দেখো গ্রেডেশন বা পর্যায়ন শব্দটি কে প্রথম ব্যবহার করেন, উত্তর হচ্ছে দেখো চেম্বারলিন ও স্যালিসবেরি। 2 নম্বর দেখো দুটি নদীর মিলিত স্থানকে কি বলে, লিখবে? নদী সঙ্গম বলে। 3 নম্বর দেখো শুষ্ক নদী গিরিখাত কি নামে পরিচিত, লিখবে? ক্যানিয়ন নামে পরিচিত। 4 নম্বর প্রশ্ন নদী বাঁকের কোন অংশে ক্ষয় বেশি ঘটে, কি লিখবে? অবতল অংশে কিন্তু বেশি ক্ষয় ঘটে। আচ্ছা 5 নম্বর কি বলছে দেখো সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নে সম্পূর্ণ নির্মজ্জিত হয়েছে, উত্তর লিখবে নিউ মুর। 6 নম্বর দেখো হিমবাহ সঞ্চয় কার্যে উল্টানো নৌকার ন্যায়, দেখো নৌকার ন্যায় ভূমিরূপটির নাম কি, কি লিখবে? ড্রামলিন। নেক্সট দেখো 7 নম্বরের প্রশ্ন কি বলেছে মরুভূমিতে প্রধান কোন শক্তি ভূমি রূপের পরিবর্তন ঘটায়, উত্তর হচ্ছে বায়ু। নেক্সট দেখো 8 নম্বরের প্রশ্ন কি বলেছে, বলছে বায়ু প্রবাহের সমান্তরালে
গঠিত বালিয়াড়ির নাম কি? উত্তর কি লিখবে? 8 দেখে নাও, শিব বালিয়াড়ি। নেক্সট দেখো 9 নম্বর, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? লিখবে 9টা দেখো, আলাস্কার হুবার্ট। 10 নম্বরের প্রশ্ন, বালির প্রধান উপাদান কোন খনিজটি? উত্তর হচ্ছে কোয়ার্টজ। কয়কার 29 আকার টয় রেপ বর্গীর জ। আচ্ছা 11 নম্বর প্রশ্ন, বালি গঠিত মরুভূমি সাহারায় কি নামে পরিচিত? উত্তর লিখবে আর্ক নামে পরিচিত। 12 নম্বর প্রশ্ন, বায়ুর সমান্তরালে সৃষ্ট বালিয়াড়ির নাম লেখো। কি লিখবে? শিব বালিয়াড়ি। চলো এবারে আমরা প্রশ্নের মান 2 দেখে নেবো। দেখো সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, নগ্নি ভবন কাকে বলে? নগ্নি ভবন কাকে বলে? দেখো এই উত্তরটি তোমাদের পাঠ্য বইতে কিন্তু ভালোভাবে লেখেনি। আমি তোমাদের সমরেন্দ্র মোদকের যে বইটি রয়েছে এখান থেকে দেখে দিচ্ছি। দেখো এই যে নগ্নি ভবন লিখে নাও তোমরা। যে বহির্জাত প্রক্রিয়ায় আবহবিকার, পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ভবন পদ্ধতি যৌথ ক্রিয়াশীলতায় ভূপৃষ্ঠের উপরিভাগের শিলাস্তর বিচ্ছিন্ন হয়ে অপসারিত হয়, নিচের শিলাস্তর ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়ে পড়ে এবং ভূমির উচ্চতা ক্রমশ হ্রাস পায়, তাকে নগ্নি ভবন বলে। ঠিক আছে, এবার আমরা 2 নম্বরের প্রশ্নটা দেখে নেব। আচ্ছা 2 নম্বরের প্রশ্ন দেখে নাও, পর্যায়নের সংজ্ঞা দাও। তো এটা পাঠ্য বইয়ের 1 নম্বর পেজে পাবো। দেখো এখান থেকে লিখবে, দেখো অসমতল ও বন্দুর ভূমি ক্ষয়সীমার সাপেক্ষে ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে সমতলে পরিণত হলে তাকে পর্যায়ন বলা হয়। ঠিক আছে, নেক্সট দেখো 3 নম্বরের প্রশ্ন কি বলছে দেখে নাও, জল বিভাজিকার সংজ্ঞা দাও। আচ্ছা এটার উত্তর হচ্ছে তোমরা পাঠ্য বইয়ের 3 নম্বর পেজে পাবে, দেখে নাও। দেখো এখান থেকে লিখবে, দেখো এই যে জলবিভাজিকা, যে উচ্চভূমি 2 বা ততোধিক নদী গোষ্ঠী বা নদী অববাহিকাকে পৃথক করে তা জলবিভাজিকা নামে পরিচিত। উদাহরণ তোমরা রাখবে, অবশ্যই মুখস্থ করে রাখবে, যেমন ভারতের হিমালয়, পশ্চিমঘাট, বিন্ধ্য প্রভৃতি পর্বত হলো বিখ্যাত জলবিভাজিকা। নেক্সট হচ্ছে আমাদের 4 নম্বর দেখে নাও, ধারণ অববাহিকা কি? এটির উত্তর তোমরা পাঠ্য বইয়ের 3 নম্বর পেজে পাবে। দেখো উত্তরে তোমরা এখান থেকে লিখবে যে নদী অববাহিকার মধ্যে পার্বত্য বা উচ্চভূমি অংশে নদী যতটুকু অঞ্চল অধিকার করে আছে তা হলো ধারণ অববাহিকা। উদাহরণটা লিখে দেবে, উৎস গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গা অববাহিকার অঞ্চল ধারণ অববাহিকার অন্তর্গত। নেক্সট দেখো 5 নম্বরের প্রশ্ন, দেখো পলল শঙ্কু কি? এটা হচ্ছে আমাদের 6 নম্বর পেজে এর উত্তরটা পাবে। 6 নম্বর পেজে দেখে নাও, উত্তরটি 6 নম্বর পেজের এখান থেকে শুরু হবে। দেখো পর্বতের পাদদেশে ভূমির ঢাল হঠাৎ কমে বলে নদীবাহিত নুড়ি, পাথর, কাঁকর, বালি, পলি সব শঙ্কুর আকারে পাদদেশে সঞ্চিত হয়, এটি হলো পলল শঙ্কু। 6 নম্বরের প্রশ্ন দেখে নাও, দেখো প্রপাতকূপ কাকে বলে? এটার উত্তর কিন্তু পেজ 6 তোমরা পেয়ে যাবে। দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, দেখো জলপ্রপাতের জল প্রবল বেগে যেখানে পড়ে সেখানে বিশালাকার হাঁড়ির মতো গর্তের সৃষ্টি হয়, একে প্রপাতকূপ বলা হয়। ঠিক আছে, এবং এটা যেহেতু 2 নম্বরের প্রশ্ন, এই ছবিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, এই ছবিটা কিন্তু দিয়ে দেবে। আচ্ছা আমাদের 7 নম্বর প্রশ্ন দেখে নাও, দেখো নুনাটাক্স কি? এটার উত্তর হচ্ছে পেজ 11তে তোমরা পাবে। আচ্ছা দেখে নাও, এখান থেকে লিখবে, দেখে নাও যে নুনাটাক্স, দেখো মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বতে শীর্ষ দেশকে নুনাটাক্স বলে। আন্টার্কটিকা, গ্রিনল্যান্ড, সাইবেরিয়াতে নুনাটাক্স দেখা যায়। আচ্ছা নেক্সট দেখো আরেকটা, দেখো নেভে, নেভে কাকে বলে? আচ্ছা এটার উত্তর পাঠ্য বইয়ের তোমরা 10 নম্বর পেজে পাবে। দেখো এই হচ্ছে এখান থেকে লিখবে, যেখান থেকে যে হিমরেখার ঊর্ধ্বে প্রবল শৈত্যের কারণে তুষারপাত ঘটে, সদ্য পতিত তুষার হালকা পেঁজা তুলার মতো হয়, একে নেভে বলে। ঠিক আছে, দেখো এই যে ছবিটা রয়েছে, ছবিটা দিয়ে দেবে, তাহলে কিন্তু 2-এ 2 পেয়ে যাবে। আচ্ছা হয়ে গেল। 9 নম্বর প্রশ্ন, দেখো পাদদেশীয় হিমবাহ বলতে কি বোঝো? এটা তোমরা 11 নম্বর পেজে পাবে। দেখো এই হচ্ছে পাদদেশীয় হিমবাহ। কি বলছে? উচ্চ অক্ষাংশে পর্বতের পাদদেশে উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকলে উপত্যকার হিমবাহ নেমে এসে না গলে অবস্থান করে, এটি পাদদেশীয় হিমবাহ। উদাহরণ দিয়ে দেবে যে উচ্চ অক্ষাংশে প্রায় সমুদ্রতল বরাবর পাদদেশীয় হিমবাহ অবস্থান করে, যেমন আলাস্কার ম্যালাস্পিনা পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ। 10 নম্বরের প্রশ্ন দেখে নাও, ক্রেভাস, ক্রেভাস কি? এটার উত্তর তোমরা পেজ 12তে পাবে।
দেখো এখান থেকে লিখবে ক্রেভাস, এই যে হিমবাহের উপরিস্তরে অসংখ্য আড়াআড়ি ও সমান্তরাল ফাটল একসাথে থাকলে তা ক্রেভাস। ঠিক আছে, অসম ঢাল বিশিষ্ট উপত্যকার মধ্য দিয়ে হিমবাহ নামার সময় ঘর্ষণে হিমবাহের তলদেশ থকথকে ও নমনীয় হয়ে পড়ে, ফলে হিমবাহ পিছলে দ্রুত নামতে থাকে। এই সময় ভূমির ঢাল হঠাৎ বেড়ে গেলে নিচে নমনীয় অংশের টানে হিমবাহের পৃষ্ঠদেশে অসংখ্য ফাটল তৈরি হয়। ঠিক আছে, এই অবধি তোমাদের কিন্তু লিখতে হবে। নেক্সট হচ্ছে 11 নম্বর দেখে নাও, মধ্য গ্রাফ রেখা কাকে বলে? এটার উত্তর তোমরা পাঠ্য বইয়ের পেজ 15তে পাবে। দেখো এই হচ্ছে মধ্যগ্রাফ। কি বলেছে? দুটি হিমবাহ পাশাপাশি প্রবাহিত হলে মিলন অঞ্চলে সঞ্চিত গ্রাফ রেখাই হলো মধ্য গ্রাফ রেখা। নেক্সট হচ্ছে আমাদের 12, দক্ষিণ গোলার্ধের দুটি উষ্ণ মরুভূমি নাম লেখো। এটার পেজ তোমরা পাচ্ছ 17 নম্বর পেজে পাবে। দেখো লেখা আছে দক্ষিণ আমেরিকার আটাকামা আর সেচুরা। নেক্সট দেখে নাও, ইনসেলবার্চ কাকে বলে? এটা পাঠ্য বইয়ে পেজ 20তে পাবে। দেখো এখান থেকে দেখে নাও, অনুচ্চ টিলা বা পাহাড়গুলিকে নামকরণ করেন ইনসেলবার্চ। সরি, উত্তরে এখান থেকে তোমরা লিখলে ভালো হবে। এখান থেকে দেখো, পেডিপ্লেন অঞ্চলে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় বা টিলা অবশিষ্টাংশ হিসেবে থেকে যায়। এই অনুচ্চ টিলা বা পাহাড়গুলিকে বলা হচ্ছে ইনসেলবার্চ। ওকে, আচ্ছা নেক্সট এখানে আমাদের 14, দেখো ওয়াটার টেবিল বা জলপিট কাকে বলে? পাঠ্য বইয়ের পেজ 17তে উত্তরটা পাবে। দেখো এখানে আছে, দেখো জলপিট, দেখেছো কি লেগে আছে? দেখো, ভূ অভ্যন্তরে প্রবেশ্য শিলাস্তরে যে ভৌম জল সম্পৃক্ত অবস্থায় থাকে সেই জলস্তরে উপরিপৃষ্ঠকে বলা হয় জলপিট। ঠিক আছে, এই জলপিট ঋতু পরিবর্তনের সাথে সাথে ওঠা নামা করে। বর্ষাকালে জলপিট ওপরে এবং গ্রীষ্মকালে নিচে নামে। মরুভূমিতে যেখানে জলপিট ভূপৃষ্ঠকে স্পর্শ করে সেখানেই জলাশয় ও হ্রদ সৃষ্টির মাধ্যমে মরুদ্যান গড়ে ওঠে। নেক্সট আমাদের লাস্ট প্রশ্ন, দেখো গ্রেট গ্রিন ওয়াল বলতে কি বোঝো? পাঠ্য বইয়ের বেশ 23 উত্তর পাবে। দেখো এখান থেকে উত্তর লিখবে যে অবনমন থেকে ভূমিকে রক্ষা, মরুভূমির প্রসার রোধের উদ্দেশ্যে আফ্রিকা ইউনিয়ন আফ্রিকা সাহারা মরুভূমির দক্ষিণ সংলগ্ন 11টি দেশে পূর্বে জেবুটি থেকে পশ্চিমে সেনেগাল পর্যন্ত 7.75 কিলোমিটার দীর্ঘ ও 15 কিমি বিস্তৃত অঞ্চল জুড়ে অরণ্য প্রাচীর নির্মাণ শুরু করেন 2007 সালে। একেই গ্রেট গ্রিন ওয়াল আখ্যা দেয়া হয়। পরের পাঠের প্রশ্ন উত্তরগুলো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, এবং তোমাদের যদি আরো অন্য প্রকাশনীর টেক্সট বুক থাকে আমাকে কমেন্ট করে জানাও, তাহলে সেই টেক্সট বুকের প্রশ্ন উত্তরগুলো কিন্তু আমি এইভাবে পরপর দিতে থাকবো। আর তোমরা যারা 2025 মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, যদি একটা ভালো রেজাল্ট করতে চাও, তোমরা সোমনাথ দার কোচিং সেন্টার থেকে স্বল্প মূল্যে প্রত্যেকটা সাবজেক্টের নোট সংগ্রহ করতে পারো, এবং আমাদের প্রত্যেকটা নোটের মূল্য মাত্র 100 টাকা। এর মধ্যে তুমি পুরো বই কমপ্লিট পাচ্ছ, একদম প্রশ্ন উত্তর একদম তৈরি করা পিডিএফ এর মাধ্যমে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে তোমরা নোটগুলো সংগ্রহ করতে পারো, যাদের দরকার তারাই নেবে। তো দেখো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।